আমাদের মস্তিষ্ক কি বদলানো সম্ভব, একেবারে নতুন করে গড়ে তোলা? বিজ্ঞান বলছে শুধু সম্ভবই নয়, এটা একটা শেখার মতো দক্ষতা। এই আলোচনাতে আমরা কিছু দারুণ শক্তিশালী কৌশল শিখব। এগুলো শুধু আমাদের আত্মপরিচয়কেই মজবুত করবে না, বরং আমাদেরকে নিজেদের মানসিক জগতের একজন দক্ষ প্রশিক্ষক বানিয়ে তুলবে। চলুন এই অসাধারণ যাত্রায় ঝাঁপিয়ে পড়া যাক। আচ্ছা, জীবনটাকে কি মাঝে মাঝে খাপছাড়া মনে হয়? যেন কতগুলো বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে আরেকটার কোনো যোগসূত্র নেই? নিজের জীবনের গল্পের সাথে নিজেরই যেন কোনো সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না? এই অনুভূতিটা কিন্তু অনেকেরই হয়। এটা খুবই পরিচিত একটা লড়াই। কিন্তু জানেন, আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স একটা একেবারে বিপ্লবী ধারণা নিয়ে এসেছে। আমাদের যে আত্মপরিচয়, আমাদের সেন্স অফ সেলফ, সেটা কিন্তু পাথরে খোদাই করা কোনো মূর্তি নয় যে বদলাবে না। এটা আসলে একটা স্কিল বা দক্ষতা। মানে ঠিক যেমন আমরা সাইকেল চালানো শিখি বা কোনো ভাষা শিখি, ঠিক সেভাবেই আমরা নিজেদের সত্তাকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারি। এর মানে হলো, আমরা কে সেই উত্তরটা খুঁজে বেড়ানোর বদলে আমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করতে পারি। সেজন্যই যে ঠিক আমরা যা কিছু শিখব সেগুলোকে শুধু থেরাপি হিসেবে ভাবলে কিন্তু চলবে না। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো মানসিক শক্তি আর মস্তিষ্কের পুনর্গঠনের জন্য একটা কমপ্লিট ট্রেনিং প্রোগ্রাম। আমরা শিখব কিভাবে একজন এলিট ক্রীড়াবিদের মতো নিজের মনকে প্রশিক্ষণ দিয়ে নিজের সেরা সংস্করণ হয়ে ওঠা যায়। আমাদের এই ট্রেনিং সেশনে মোট 6টা বিভাগ থাকছে। প্রথমে আমরা জীবনের গল্পটাকে নতুন করে লিখতে শিখব। তারপর আমাদের ভেতরের আবেগের জগৎটাকে কিভাবে সামলাতে হয় সেটা দেখব। এরপর শিখব শরীরের ভাষা বোঝা, অতীতকে একটা নতুন ফ্রেমে দেখা, আর সব শেষে আমাদের ভেতরের যে সমালোচক সারাক্ষণ কথা বলে তাকে শান্ত করার উপায়। প্রত্যেকটা ধাপই কিন্তু আমাদের একটা শক্তিশালী সত্তা হয়ে ওঠার পথে এক একটা বিল্ডিং ব্লক। তো আমাদের প্রথম বিভাগ, জীবনের গল্প নতুন করে লেখা। এখানে আমরা শিখব কিভাবে জীবনের ছোট বড় বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একটা সুতোয় গেঁথে একটা শক্তিশালী আর অর্থপূর্ণ গল্প তৈরি করা যায়। এমন একটা গল্প যা আমাদের পরিচয়কে দৃঢ় করে তোলে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যার নাম মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স বা সংক্ষেপে এমপিএফসি। এটাকে বলতে পারেন আমাদের ব্রেনের ভেতরের আত্মজীবনী লেখক। এর কাজই হলো জীবনের সব এলোমেলো অভিজ্ঞতাকে এক করে একটা মানেপূর্ণ গল্প তৈরি করা। যখন এই এমপিএফসি শক্তিশালী থাকে, আমরা জীবনের উদ্দেশ্য খুঁজে পাই, আর যখন এটা দুর্বল হয়ে যায় তখন জীবনটাকে খাপছাড়া আর অর্থহীন মনে হয়। তাহলে প্রশ্ন হলো, এই এমপিএফসিকে শক্তিশালী করা যায় কিভাবে? এই 4টে ধাপের একটা জার্নালিং রুটিন অবিশ্বাস্যভাবে কাজের। প্রতিদিন মাত্র 15-20 মিনিট সময় নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন। মূল লক্ষ্য কিন্তু নিজেকে বিচার করা নয়, একদমই না, বরং নিজের প্রতিক্রিয়ার পেছনের কারণটা বোঝা আর ঘটনাগুলোর মধ্যে একটা সংযোগ বা প্যাটার্ন খুঁজে বের করা। এই অভ্যাসটা আমাদের মস্তিষ্ককে বিশৃঙ্খলা থেকে অর্থ খুঁজে বের করার ট্রেনিং দেয়। বেশ, জীবনের একটা সুসংহত গল্প তো আমরা লিখলাম, কিন্তু সেই গল্পের ভেতরে যে আবেগের স্রোত বয়ে চলে সেটাকে সামলাতে হবে তো। চলুন আমাদের দ্বিতীয় বিভাগে যাই। এখানে আমরা আবেগের স্রোতে ভেসে না গিয়ে সেগুলোকে দূর থেকে পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জন করব। এই ভাবনাটা কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। দেখুন, আমরা প্রায় আবেগের ঝড়ে একেবারে ভেসে যাই, তাই না? কিন্তু এই অনুশীলনের লক্ষ্য হল ঝড়ের অংশ না হয়ে একজন আবহাওয়াবিদের মতো হয়ে ওঠা, যে দূর থেকে ঝড়টাকে দেখে, তার গতি প্রকৃতি বোঝে আর তার পূর্বাভাস দিতে পারে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। যখন আমরা বলি আমি রেগে গেছি, তখন আমরা রাগটাকেই যেন আমাদের পুরো পরিচয় বানিয়ে ফেলি। কিন্তু যখন আমরা বলি আমার মধ্যে এখন ক্রোধ উপস্থিত, তখন কি হয়? আমরা আমাদের সচেতন সত্তা আর ওই আবেগটার মধ্যে একটা দূরত্ব তৈরি করি। আর এই দূরত্বটাই হলো আসল কৌশল। এটাই গেম চেঞ্জার। এই একটা বাক্যই পুরো অনুশীলনের সারমর্ম। আবেগগুলো হলো ঝড়ের মতো, ওরা আসবে আবার চলেও যাবে। কিন্তু আমাদের যে সচেতন সত্তা, যে এই ঝড়টাকে দেখছে, সে কিন্তু স্থির থাকতে পারে। এই অনুশীলনটা আমাদের ভেতরে সেই শান্ত অটল পর্যবেক্ষককে ধীরে ধীরে আরও শক্তিশালী করে তোলে। এবার তৃতীয় বিভাগ, শরীরের ভাষা বোঝা। আমরা এখন শিখব যে আবেগ কোনো হাওয়ায় ভাষা জিনিস নয়। এটা আসলে আমাদের শরীর থেকে আসা একটা গোপন ভাষা, আর সেই ভাষাটা আমরা পড়তে শিখতে পারি। আমাদের মস্তিষ্কের ভেতরে অ্যান্টেরিয়র ইনসুলা নামে একটা অংশ আছে। এটাকে বলা যায় শরীরের ভেতরের সেন্সর। আমাদের হৃদস্পন্দন, পেশির টান বা পেটের ভেতরের অস্বস্তি, এই সব শারীরিক সংকেতকে সে অনুভূতি বা ফিলিংস হিসেবে অনুবাদ করে। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, আবেগকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠিটা আসলে মাথায় নয়,
শরীরে লুকিয়ে আছে। আবেগ বুঝতে হলে শরীরের কথা শুনতেই হবে। তাই পরের বার যখন কোনো তীব্র আবেগ অনুভব করবেন, সেটাকে মাথায় বসে বিশ্লেষণ না করে শরীরে খুঁজে বের করার চেষ্টা করুন। খারাপ লাগছে এই সাধারণ লেভেলটা ব্যবহার না করে আরও নির্দিষ্ট হন। অনুভূতিটা কি বুকের ধরফড়ানি, নাকি পেটের ভেতর মোচড় দিচ্ছে, নাকি কাঁধ দুটো শক্ত হয়ে আছে? এই সূক্ষ্ম শারীরিক ভাষা বুঝতে পারাই কিন্তু আবেগের ওপর নিয়ন্ত্রণ আনার প্রথম ধাপ। আমরা এখন এমন একটা শক্তিশালী কৌশলের দিকে যাচ্ছি, যার মাধ্যমে আমরা পুরনো কষ্টদায়ক স্মৃতির সাথে জুড়ে থাকা যে আবেগীয় চার্জ, সেটাকে বদলে দিতে পারি। এখানে মূল আইডিয়াটা হল অতীতের শিকার বা ভিকটিম হয়ে না থেকে একজন প্রত্নতত্ত্ববিদের মতো হয়ে ওঠা, মানে কৌতূহল আর সহানুভূতি নিয়ে অতীতটাকে খুঁড়ে দেখা। কারণ শিকার হলে আমরা শক্তিহীন হয়ে পড়ি, কিন্তু একজন প্রত্নতত্ত্ববিদ হিসেবে আমরা জ্ঞান আর শক্তি দুটোই অর্জন করি। এর মাধ্যমে আমরা আমাদের জীবনের ইতিহাসের গল্পটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখি। এই 5টা ধাপ কিন্তু নিউরাল রিকনসলিডেশন নামে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি। সহজ ভাষায় বললে, যখনই আমরা কোনো পুরনো স্মৃতি মনে করি, মস্তিষ্ক সেটিকে আবার নতুন করে সেভ করার একটা সুযোগ পায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্মৃতিটাকে মুছে ফেলতে পারি না ঠিকই, কিন্তু তার সাথে যে আবেগীয় কষ্টটা জুড়ে আছে সেটাকে বদলে ফেলতে পারি। এটা মস্তিষ্কের সার্কিটকে নতুন করে সাজানোর একটা অবিশ্বাস্য শক্তিশালী উপায়। আমাদের পঞ্চম এবং শেষ কৌশল, এটা হলো মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় শত্রুদের একজন, ইয়ানি অনবরত নেতিবাচক চিন্তার যে চক্র বা রুমিশন, সেটাকে ভাঙার উপায় শেখা। এর পেছনের বিজ্ঞানটা হল মস্তিষ্কের দুটো বিপরীত নেটওয়ার্কের খেলা। একটা হলো ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন, যেটা আমাদের আত্মকেন্দ্রিক চিন্তা বা রুমিশনের জন্য দায়ী। আরেকটা হলো টাস্ক পজিটিভ নেটওয়ার্ক বা টিপিএন, যেটা বাইরের কোনো কাজে মনোযোগ দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ব্রেইন এমনভাবে তৈরি যে একটা নেটওয়ার্ক যখন সক্রিয় হয়, অন্যটা তখন নিষ্ক্রিয় হয়ে যায়। মানে রুমিশনকে থামানোর সেরা উপায় হলো টিপিএনকে জাগিয়ে তোলা। তো যখনই বুঝতে পারবেন যে একই নেতিবাচক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, প্রথম কাজ হলো সেটাকে চিহ্নিত করা। এটা রুমিশন, এটা কোনো সমস্যার সমাধান নয়। তারপর সঙ্গে সঙ্গে এমন কোনো কাজে মনোযোগ দিন যাতে আপনার পুরো ফোকাস লাগে, যেমন 300 থেকে 7 করে উল্টো গোনা বা মুখে ঠান্ডা জলে ঝাপটা দেওয়া। এর ফলে আপনি আক্ষরিক অর্থেই রুমিশনের নিউরাল সার্কিট থেকে শক্তি বা জ্বালানি কেড়ে নিচ্ছেন, ফলে ভেতরের সমালোচকের আওয়াজ বন্ধ হতে বাধ্য। আমরা আমাদের প্রশিক্ষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন এই সবকটা কৌশলকে এক জায়গায় এনে দেখি মূল বার্তাটা আসলে কি দাঁড়ায়। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। থেরাপি অতীতের ক্ষত সারিয়ে তোলে, আর প্রশিক্ষণ ভবিষ্যতের জন্য সক্ষমতা তৈরি করে। এই অনুশীলনগুলো কোনো ম্যাজিকের মতো দ্রুত সমাধান নয়, এটা অনেকটা একজন অ্যাথলিটের ট্রেনিংয়ের মতো। ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করার একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। আর প্রতিটি অনুশীলনই আমাদের মস্তিষ্কের গঠনকে নতুন করে সাজানোর এক একটা সুযোগ। সুতরাং পুরো আলোচনার মূল কথাটা হল, আত্মপরিচয় খুঁজে বের করার জিনিস নয়, এটা তৈরি করার জিনিস। আমাদের সত্তা কোনো স্থির বস্তু নয়, এটা একটা জীবন্ত ভাস্কর্যের মতো, যা আমরা প্রতিদিনের সচেতন অনুশীলনের মাধ্যমে নিজেদের হাতেই গড়ে তুলতে পারি। তাহলে এখন প্রশ্নটা হলো, আমাদের ভেতরের জগতের কোন অংশটিকে আমরা আজ থেকে নতুন করে গড়তে শুরু করব? এই আলোচনা থেকে পাওয়া যে কোনো একটা কৌশল বেছে নেওয়া যাক, আর আজই এই মানসিক প্রশিক্ষণের যাত্রা শুরু করা যাক। কারণ আমাদের মস্তিষ্কের স্থপতি আমরা নিজেরাই।